আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আগের ক্লাসে যে এনসিইআরটি এনসিইআরটি থেকে যে ক্লাস 9 এর যে সায়েন্স একটা প্রথম চ্যাপ্টার অর্থাৎ আমাদের চারপাশের পদার্থ, এই চ্যাপ্টারটা যে আমি তোমাদের করিয়েছিলাম সেখান থেকে আমি তোমাদের টপ 20 প্রশ্ন করাবো। ঠিক আছে, এই টপ 20টি প্রশ্নর ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে এবং প্রশ্নগুলো তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া। ঠিক আছে, এইগুলো তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কিত আরো ধারণাকে তোমাদের ক্লিয়ার করবে। তো এই ক্লাসগুলো তোমাদের যারা রেলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব খুব বেনিফিট হতে চলেছে। তোমরা সকলেই জানো যে এনসিইআরটি থেকে সমস্ত প্রশ্ন করা হয় এবং এনসিইআরটি বই কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা যেটা চ্যাপ্টার পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের চারপাশে পদার্থ। আমাদের চারপাশে চারপাশে পদার্থ পদার্থ তো এখান থেকে আমাদের টপ 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে যে পদার্থের কণা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল। পদার্থের কণা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল। কি বলেছে দেখো, প্রথমে বলেছে পদার্থের কণা খুব ছোট্ট ও পদার্থের কণা খুব এবং খুব ছোট্ট। এখানে বলেছে পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক রয়েছে। এরপরে দেখো পদার্থের কণাগুলি অনমনীয় এবং স্থির। এরপরে 4 নম্বর বলেছে পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে যে পদার্থের কণা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল বলেছে। এটা তোমাদের মনে রাখতে হবে, কোন বিবৃতিটি ভুল। তাহলে এটা আমরা যদি দেখি পদার্থের কণাগুলি খুব ছোট্ট হয়ে থাকে, এটা আমরা পড়েছিলাম যে এই অপশনটা ঠিক। এটা অ্যান্সার অবশ্যই। পদার্থের কণাগুলি, এখানে ভুলটা নির্ণয় করতে হবে। এখানে এটা ঠিক বললাম। ঠিক আছে, পদার্থের কণাগুলির মধ্যে ফাঁক রয়েছে, অবশ্যই ফাঁক রয়েছে। দেখো, পদার্থের কণাগুলি যদি বলে যে অনমনীয় এবং স্থির, তাহলে এটা কিন্তু ভুল, অর্থাৎ এই ভুলটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এইটা। ঠিক আছে, এরপর দেখো যে পদার্থের কণা একে অপরকে আকর্ষণ করে, অবশ্যই একে অপরকে আকর্ষণ করে। তো এইখানে আমরা আর একটা পয়েন্ট আমরা যেখানে বলতে পারি, যে কি বলতে পারি, যে তোমরা নোট করে নেবে এইগুলো, যে একই একই পদার্থের একই পদার্থের কণাতে আকর্ষণ বল সর্বাধিক। কণাতে আকর্ষণ বল আকর্ষণ বল বল সর্বাধিক সর্বাধিক। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এরপরে দেখো, এরপরে আর একটা পয়েন্ট লেখো যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কঠিন পদার্থের কণাতে আকর্ষণ বল সর্বাধিক, গ্যাসীয় পদার্থের। তাহলে কোন পদার্থের কণাতে যদি বলে, ধরো এখানে যদি বলে, তাহলে যদি পদার্থটি কঠিন হয় পদার্থ যদি কঠিন হয়, তাহলে সেখানে কি হবে, আকর্ষণ বল সর্বাধিক হবে। আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল সর্বাধিক হবে। ঠিক আছে, আর একটা পয়েন্ট হচ্ছে গিয়ে কোন পদার্থে তাহলে কণাগুলির সর্বনিম্ন হবে। ঠিক আছে, আকর্ষণ বল সর্বনিম্ন হয়ে যাবে আমাদের গ্যাসীয় পদার্থে সর্বনিম্ন হবে। ঠিক আছে, সর্বনিম্ন হবে। ওকে, এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ন্যাপথলিন বল কিসের কারণে সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এটা হচ্ছে প্রশ্ন। ন্যাপথলিন বল কিসের কারণে সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। প্রথম অপশন দেখো বাষ্পীভবন, দ্বিতীয় অপশন দেখো পাতন, তৃতীয় অপশন হচ্ছে ঊর্ধ্বপাতন এবং 4 নম্বর অপশন হচ্ছে গিয়ে স্ফটিকরণ। প্রত্যেকটা জিনিস আমরা পড়েছি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমরা জেনেছি। এখানে আমাদের প্রশ্ন রয়েছে কি না, ন্যাপথলিন বল কিসের কারণে সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এখানে উত্তর হয়ে যাবে আমাদের ঊর্ধ্বপাতন। এখানে আমাদের উত্তর হয়ে যাবে ঊর্ধ্বপাতন।
এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ঊর্ধ্বপাতন। ওকে, এই ঊর্ধ্বপাতন কি আমাদের জানতে হবে। এই ঊর্ধ্বপাতনটা কি? তাহলে দেখো, এই ঊর্ধ্বপাতন সম্পর্কে যদি আমি বলি, এখানে ঊর্ধ্বপাতন সম্পর্কে যদি আমি বলি তাহলে বলবো এটি হলো কি, এটি হলো পদার্থের অবস্থার একটা পদার্থের, এটি হলো পদার্থের 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 কি অবস্থার পরিবর্তন। ঊর্ধ্বপাতন হচ্ছে কি একটা অবস্থার পরিবর্তন। পরিবর্তন এগুলো সব নোট করে নেবে খাতাতে, তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কনসেপ্ট পরিবর্তন। যেমন গলে যাওয়া, বা দেখো কোনো কিছু গলে যাওয়া, বা কি হয় বাষ্পীভবন হয় কিসের সাহায্যে? বাষ্পীভবন ঊর্ধ্বপাতনের সাহায্যে হয়। এটি পদার্থের এটি পদার্থ মানে এটি একটি বা এই মানে একটি পদার্থ কঠিন থেকে গ্যাসে পরিণত হয় হয় কখনো তরল পর্যায়ে না গিয়ে। মানে সরাসরি এই ঊর্ধ্বপাতনের দ্বারা কি হয়, সরাসরি একটা পদার্থ কঠিন থেকে সরাসরি কি হয়, কঠিন থেকে সরাসরি গ্যাস পরিণত হয়। গ্যাস মানে আমরা কি জানি কঠিন থেকে তরল হয় তারপরে গ্যাস হয়, কিন্তু এখানে এই তরলটা হয় না ঊর্ধ্বপাতনে, আমাদের এই তরল হয় না, ঠিক আছে? কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়। এছাড়া যদি আমি এর ঊর্ধ্বপাতনের আমি যদি এক্সাম্পল দিই, উদাহরণ যদি বলি, উদাহরণ তাহলে আমরা বলতে পারি যে শুকনো বরফ, কঠিন CO2, এখানে আমরা বলতে পারি কি কঠিন CO2। এরপরে আরো বলতে পারি যে কি না শুকনো বরফ, ঠিক আছে? এছাড়া ন্যাপথলিন আমরা আজকে জানলাম যে ন্যাপথলিন, ঠিক আছে, এই প্রশ্নের মাধ্যমে। এরপরে দেখো একটা যেটা বলবো যে 1 নম্বর অপশনে যেটা দেওয়া আছে দেখো বাষ্পীভবন। এই বাষ্পীভবনটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বাষ্পীভবন কি? এটি একটি মানে প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, জল তরল থেকে গ্যাসে বা বাষ্পে পরিণত হয়। তাহলে এটি হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয়ে থাকে, জল তরল থেকে তরল থেকে কি হয়, এখানে গ্যাসে পরিণত হয়। গ্যাস বা বাষ্প বা বাষ্প বাষ্পে পরিণত হয়ে থাকে। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা রয়েছে পাতন। পাতন কি? পাতন হচ্ছে গিয়ে এই বিভিন্ন একটা কি হলো, পাতন হলো স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে মিশ্রণের উপাদানগুলিকে আলাদাকরণের একটা প্রক্রিয়া। আমরা তার আগে এটা জানবো যে স্ফুটনাঙ্ক, অর্থাৎ স্ফুটনাঙ্কটা আমরা জেনেছি, ঠিক আছে? সেই তার উপর ভিত্তি করে মিশ্রণের উপাদানগুলিকে আলাদা করা। যেমন বায়ু থেকে তরল গ্যাস তৈরি, ঠিক আছে? দেখো এটা একটা উদাহরণ দিতে পারি পাতনের, যে বায়ু থেকে তরলের গ্যাস তৈরি বা তরল গ্যাস তৈরি। ওকে, এরপরে দেখো যেটা বলতে হবে যে এটা এটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি আমাদের, না সেটা হয়ে যাবে স্ফটিককরণ। এটি কি? এটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, কঠিন রূপ যেখানে পরমাণু বা অণুগুলি একটা স্ফটিক নামে পরিচিত, তো এটি একটি কাঠামোতে অত্যন্ত সংগঠিত হয়ে থাকে। মানে এটা হচ্ছে কি, এটা যার মাধ্যমে, এটা হচ্ছে একটা কঠিন রূপ। একটুকু মনে রাখবে যে একটা কঠিন রূপ হলো এটা। ওকে, দেখো এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি না, বলেছে যে নিচের কোন প্রক্রিয়াটি ফিউশন নামে পরিচিত। নিচের কোন প্রক্রিয়াটিকে আমরা ফিউশন বলে থাকি? ওকে, তরল থেকে কঠিন পরিবর্তন, কঠিন থেকে তরল পরিবর্তন, তরল থেকে বাষ্পে পরিবর্তন, না 4 নম্বর দেওয়া আছে দেখো বায়বীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তন। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? এই ফিউশন মানে মনে রাখবে তোমরা যে কঠিন থেকে তরলে পরিবর্তন। কোথায় গেল এটা? এটা অপশন হয়ে যাবে তোমাদের, এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট উত্তর। ওকে, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার, কঠিন থেকে তরলে পরিবর্তন। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফিউশন। এটাকে আমরা বলবো ফিউশন। ওকে, এরপরে দেখো সরি,
এরপরে দেখো যে তরল থেকে কঠিন, তরল থেকে কঠিনকে কি বলবো আমরা? ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে তরল থেকে কঠিন, এই তরল থেকে কঠিন অবস্থাকে আমরা বলবো, এই তরল থেকে কঠিন অবস্থাকে আমরা বলবো যে, তরল থেকে কঠিন অবস্থাকে আমরা বলবো কি না সংগতকরণ, সংগতকরণ, এটা মনে রাখবে। বা আমরা বলতে পারি, বা বলতে পারি কি হিমাঙ্ক, বা আমরা বলতে পারি হিমাঙ্ক। ওকে, এই দুটো জিনিস মনে রাখবে। এছাড়া দেখো আমরা কঠিন থেকে তরল পরিবর্তন এটা তো জানলাম, কঠিন থেকে তরল ফিউশন হয়ে যাবে, এটা আবারও লিখে দিই তোমাদের, এটা হয়ে যাবে তোমাদের ফিউশন, 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 কেমন? এরপর দেখো যেটা তরল থেকে বাষ্পে পরিণত, ঠিক আছে, তরল থেকে গ্যাস বা বাষ্প সেটা হয়ে যাবে আমাদের বাষ্পীভবন। এটা যদি বলি তোমাদের আমি এটা, তাহলে এটা আমাদের হয়ে যাবে বাষ্পীভবন, এটা হয়ে যাবে আমাদের বাষ্পীভবন। কি হয়ে যাবে এটা? বাষ্পীভবন, বাষ্পীভবন, ঠিক আছে। এরপরে দেখো বায়বীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তন, বায়বীয় অবস্থা থেকে কঠিন অবস্থার পরিবর্তন, এটা হয়ে যাবে তোমাদের কি বায়বীয় অবস্থা থেকে, অর্থাৎ যদি এটাকে আমি তরল অবস্থা ধরি তাহলে এটাও আমাদের হিমাঙ্ক হয়ে যেতে পারে, হিমাঙ্ক আমরা বলতে পারি। এছাড়া আরো দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, দেখো যেটা হচ্ছে গ্যাস থেকে তরল, একটা জিনিস আসতে পারে গ্যাস থেকে তরল, এটা কি? গ্যাস থেকে তরলকে আমরা বলে থাকি ঘনীভবন, ঘনীভবন, ঠিক আছে। এই কটা মনে রাখো, এই কটা মনে রাখতে পারলেই হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন দেখো প্রথম অপশন দেওয়া আছে গ্যাস থেকে তরল অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন, একটা গ্যাস থেকে একটি কঠিন অবস্থায় একটি পদার্থের সরাসরি পরিবর্তন, না তরল থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন, না কঠিন থেকে গ্যাস অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন। তাহলে আমাদের যেটা উত্তর হয়ে যাবে ফিউশন, অর্থাৎ ঊর্ধ্বপাতন, সরি, কঠিন থেকে গ্যাস অবস্থার সরাসরি পরিবর্তন, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন, এটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন, ঠিক আছে, ঊর্ধ্বপাতন, কেমন? আর একটা জিনিস যেটা জানতে হবে তোমাদের, দেখো বলে দিই, সেটা হচ্ছে কি অবক্ষেপণ। অবক্ষেপণটা কি? অপক্ষেপণ, অপক্ষেপণ, অপক্ষেপণ কি? অপক্ষেপণ হচ্ছে গিয়ে যে এটি একটি গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর করে, ঠিক আছে, এটি একটি গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর করে, কঠিন পদার্থে রূপান্তর করে, কবে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট প্রশ্ন, যে দুটি ভিন্ন ধরনের পদার্থের কণার মিলনকে কি বলা হয়? দুটি ভিন্ন ধরনের পদার্থের কণাকে মিলন যদি হয় তখন মানে দুটি ভিন্ন ধরনের পদার্থের কণার মিলনকে আমরা কি বলি? এক দেখো ঘনীভবন, দুই হচ্ছে গিয়ে আমাদের ইফিউশন, তিন হচ্ছে গিয়ে বিভাজন, চার হচ্ছে গিয়ে ডিফিউশন, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো যে দুটি ভিন্ন পদার্থের কণার নিজেদের মধ্যে মিশে যাওয়াকে আমরা বলে থাকি ডিফিউশন। ওকে, এরপরে দেখো যেটা কথা বা অর্থাৎ নেক্সট প্রশ্ন কি রয়েছে, ড্যাশ হলো একই তাপমাত্রা এবং চাপে একটা কঠিন পদার্থকে একটা পদার্থকে কঠিন থেকে তরলে পরিবর্তন করার জন্য প্রতি একক ভরের চাপ। এটা কি হবে? এটা আমাদের হয়ে যাবে উত্তর ফিউশনের নীল তাপ, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আমাদের, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু চর্চা করি। এখানে দেওয়া আছে দেখো বাষ্পীভবন, তো এই বাষ্পীভবন জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা বললে আগেও বলেছি, দেখো আবারও বলছি যে তরল বা কঠিন পর্যায় থেকে যখন বায়বীয়
পর্যায়ে একটা পদার্থের রূপান্তর ঘটে। তাহলে তরল বা কঠিন পর্যায় থেকে বায়বীয় পর্যায়ে একটি পদার্থের রূপান্তর। বায়বীয় পর্যায়ে একটি পদার্থের রূপান্তর ওকে। এরপরে দেখো রেজিলেশন কি? রেজিলেশন আমরা জানবো যে রেজিলেশন হচ্ছে গিয়ে চাপে গলে যাওয়া। রেজিলেশন কি? চাপে গলে যাওয়া। কেমন? এবং চাপ কমে গেলে আবার হিমায়িত হওয়ার ঘটনা। চাপ কমে গেলে আবার হিমায়িত হওয়ার একটা ঘটনা লিখে নেবে তোমরা। এরপরে দেখো ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন আমরা জানবো যে মধ্যবর্তী তরল পর্যায় ছাড়াই একটি পদার্থ কঠিন থেকে যখন গ্যাসে হয়। এটা আমরা আগেও জেনেছি যে কঠিন থেকে যখন গ্যাস হয়। ঠিক আছে, এর উদাহরণ আমরা জেনেছিলাম শুকনো বরফ, কঠিন CO2, এগুলো আমরা জেনেছিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, জল তরল থেকে বায়বীয় পর্যায়ে রূপান্তরিত হলে নিচের কোনটি ঘটে? কি কণার আকারের পরিবর্তন হয়, কণার গঠন পরিবর্তন হয়, কণার মধ্যে দূরত্ব পরিবর্তন হয়, কণার রং পরিবর্তন হয়? এটা কোনটা ঠিক হবে? কণার মধ্যে আমরা জানি যে কণার মধ্যে একটা দূরত্ব পরিবর্তন হবে। যখন জল তরল থেকে বায়বীয় পর্যায়ে রূপান্তরিত ঘটবে তখন কণার মধ্যে কি হবে? একটা দূরত্ব পরিবর্তন হবে। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব যে নিচের কোন বিবৃতিটি পদার্থের সম্পর্কে সঠিক নয়। কি বলেছে দেখো, পদার্থ কণা দিয়ে তৈরি, পদার্থের কণাগুলির মধ্যে পার্থক্য রয়েছে, পদার্থের কণাগুলির পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, পদার্থের কণাগুলির তরল থেকে বায়ুতে অবিচ্ছিন্নভাবে চলে। এ কি হয়ে যাবে এখানে উত্তর আমাদের? তাহলে দেখো, তো পদার্থের কণাগুলি পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ শক্তি নেই, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে আমাদের বলেছিল যে নিচের কোন বিবৃতিটি পদার্থের সম্পর্কে সঠিক নয়, এইটা আমাদের ভুল। ঠিক আছে, বাকিগুলো আমাদের ঠিক। মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে আমাদের চারপাশে পদার্থ তিনটি ভিন্ন অবস্থায় থাকতে পারে, যথা কঠিন, তরল, গ্যাস। তাদের সংকোচনযোগ্যতার সঠিক ক্রম কোনটি? এটা তোমরা সকলেই জানো এবং সকলে বলতে পারবে। দেখো, তরল গ্যাস কঠিন, কঠিন তরল গ্যাস, গ্যাস তরল কঠিন, না কঠিন গ্যাস তরল? এখানে আমরা কোনটা নেব তাহলে? এখানে আমরা সকলেই জানি যে কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস। অপশন নম্বর 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কঠিন তরল এবং গ্যাস। ওকে। এরপর দেখো, বলেছে গরমের দিনে সাধারণত মাটির পাত্রে জল ঠান্ডা রাখার জন্য রাখা হয়। ঠান্ডা রাখার জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? ঠান্ডা রাখার জন্য নিচের যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে দেখো বাষ্পীভবন যদি থাকে। হ্যাঁ, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আমরা আগে পড়েছি জিনিসটা বাষ্পীভবন কি, এখন আশা করি তোমাদের ইজি লাগছে। ঠিক আছে, দেখো একটা জিনিস মনে রাখো, একটু বলি যে এখানে আমাদের প্রশ্ন ছিল যে গরমের দিনে সাধারণত মাটির পাত্রে জল ঠান্ডা রাখার জন্য বা রাখা হয়, ঠান্ডা রাখার জন্য রাখা হয়। ঠান্ডা রাখার জন্য নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়ে থাকে? মাটির পাত্রের দেওয়ালে প্রচুর সংখ্যক অত্যন্ত ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে। কিছু জল ক্রমাগত সেই ছিদ্রগুলির মধ্য দিয়ে পাত্রের বাইরের দিকে বেরোতে থাকে। এই জল ক্রমাগত বাষ্পীভূত হয় এবং মাটির পাত্র এবং অবশিষ্ট জল থেকে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় নীলতাপ গ্রহণ করে থাকে। এইভাবে কি হয়? অবশিষ্ট জল তাপ হারায় এবং ঠান্ডা হয়। কেমন? এরপর দেখো একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এখানে ঘনীভবন বলে একটা জিনিস রয়েছে, বলেছি যদিও, আবার বলে দিচ্ছি। দেখো,
তো একটি গ্যাস ঠান্ডা করে তরল পরিণত করার প্রক্রিয়া। যখন গ্যাসকে আমরা কি করি, গ্যাসকে আমরা ঠান্ডা করি, গ্যাসকে ঠান্ডা করে যখন আমরা কি করি সেটাকে তরলে পরিণত করি, তরলে পরিণত করি, তখন সেটাকে আমরা বলি ঘনীভবন। সেটাকে আমরা বলে থাকি ঘনীভবন। কেমন? এরপরে দেখো নেক্সট প্রশ্ন, যে জলীয় বাষ্পের জলের রূপান্তর প্রক্রিয়া বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়? জলীয় বাষ্পের জলের রূপান্তর কি হবে? এক্ষুনি বললাম আমি তোমাদের, জলীয় বাষ্পের জলের রূপান্তর মানে জলীয় বাষ্প মানে কি, গ্যাস, গ্যাস থেকে আমরা জলে রূপান্তর করলাম, তাহলে এখানে আমাদের ঘনীভবন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাদের উপাদান কণার বিন্যাসে উপস্থিত ক্রম প্রকৃতির ভিত্তিতে কঠিনকে কি হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? কঠিনকে কি হিসাবে আমরা শ্রেণীবদ্ধ করতে পারি সেটা দেখো, এইটা হতে পারে স্ফটিক। স্ফটিক মানে আমরা পড়েছিলাম, এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্রথমেই আমাদের দেওয়া রয়েছে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, যে বাষ্পীভবনের হার নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? বাষ্পীভবনের হার নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? দেখো, তরলের রং, বাতাসের বেগ, উন্মুক্ত পৃষ্ঠ এলাকা, না বাতাসের আর্দ্রতা। এখানে আমরা যদি বলি যে তরলের রং, এটা একটা ফালতু মতো দিয়ে দিয়েছে অপশন, এইটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে নির্ভর করে না বলেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে এই মহাবিশ্বে সবকিছুই নিম্নলিখিত উপাদানগুলি তৈরি বা নিম্নলিখিত উপাদানগুলি দিয়েই তৈরি। তো বিজ্ঞানীরা এদের নাম কি দিয়েছেন? এদের নাম আমাদের, আমরা যে চ্যাপ্টার পড়েছি সেটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পদার্থ। এদের নাম দিয়েছেন কি? পদার্থ। নেক্সট প্রশ্ন দেখো, ঘনীভবনের সময় মুক্ত তাপকে কি বলা হয়? ঘনীভবনের সময় মুক্ত তাপকে আমরা বলে থাকি, একটা কথা এটা মনে রাখবে, যে নীল তাপ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আর্দ্রতা অপশন রয়েছে, এখানে নীল তাপ রয়েছে, বাষ্পায়ন রয়েছে, ঊর্ধ্বপাতন রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের আগে ক্লিয়ার করে দিয়েছি। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে নীল তাপ। নীল তাপ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, শুকনো বরফের রাসায়নিক নাম কি? ঠিক আছে, এটা আমরা সকলেই জানি যে কার্বন ডাই অক্সাইড, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, সকলেই জানো এটা। এরপরে দেখো, কি কারণে হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে গ্যাস বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়? মানে কি কারণে হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে গ্যাস বেলুতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়? কারণ হাইড্রোজেনের চেয়ে হালকা বলে, না হাইড্রোজেনের অপেক্ষায় সহজলভ্য, না আদাহ, না অধিকতর স্থিতিশীল। তাহলে এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নম্বর 3 হয়ে যাবে আদাহ, উত্তর হয়ে যাবে। কেন? না হাইড্রোজেন ও হিলিয়াম হলো উত্তোলনের জন্য সর্বাধিক একটা ব্যবহৃত গ্যাস। উত্তোলন মানে উপরের দিকে তোলার জন্য। নেক্সট প্রশ্ন দেখো, কেন জল উচ্চ উষ্ণতায় কম তাপমাত্রায় ফোটে? উচ্চ উষ্ণতায় কম তাপমাত্রায় ফোটে কেন? কারণ বায়ুর চাপ কম বলে। উত্তর হয়ে যাবে তোমাদের বায়ুর চাপ কম বলে, বায়ুর চাপ কম বলে। নেক্সট প্রশ্ন দেখো, যে গ্যাসকে কিসের দ্বারা তরল করা যেতে পারে? গ্যাসকে কিসের দ্বারা তরল করা যেতে পারে? চাপ প্রয়োগ এবং তাপমাত্রা হ্রাস করে। চাপ প্রয়োগ করতে হবে এবং তাপমাত্রাকে হ্রাস করতে হবে, তাহলে সেখানে আমি কি করতে পারো? তরলে রূপান্তর করতে পারবো। নেক্সট প্রশ্ন দেখো, এবং এটাই হয়ে যাবে তোমাদের লাস্ট প্রশ্ন, যে 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় একটা বস্তুর রূপান্তরকে কি বলা হয়? এটা আগেও আমরা জেনেছি যে এটাকে আমরা বলা হয় বাষ্পীভবন। এই বাষ্পীভবনকে আমরা দুটো ভাগে ভাগ করি জানো, এটা তোমরা সকলেই, বাষ্পায়ন, বাষ্পায়ন একটা, আর একটা হচ্ছে গিয়ে স্ফুটন। ঠিক আছে, এই দুটো হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে দেখো অশ্লীকরণ, তরলীকরণ, এই জিনিসগুলো একটু বলে দিই। এটা কি? এটা হচ্ছে কি, এটি হলো ও, এটি হলো একটা তোমাদের পিএইচ মাত্রা কমানোর একটা প্রক্রিয়া। এটা আমরা বলতে পারি যে পিএইচ এর যে মাত্রা, মাত্রা কমানোর একটা প্রক্রিয়া, কমানোর একটি প্রক্রিয়া। ওকে, এরপর তরলীকরণ দেখো, তরলীকরণ কি? তরলীকরণ হলো একটি কঠিন বা গ্যাসকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া।
এরপরে কঠিনীভবন হচ্ছে গিয়ে কি? কঠিনীভবন হচ্ছে গিয়ে আমাদের একটি তরলকে একটা কঠিনে রূপান্তর করার একটা প্রক্রিয়া। একটি তরলকে কঠিনে রূপান্তর করার প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে আমাদের এই ক্লাসটি এন্ড করছি। তো টপ 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এবং তোমাদের এরকম পুরো সব চ্যাপ্টার ধরে ধরে, অধ্যায় ধরে ধরে তোমাদেরকে আগে থিওরি পড়াবো, থিওরিটা বুঝিয়ে দেবো, তারপরে তোমাদের এরকম টপ 20টি করে কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? যেটা তোমরা পরীক্ষাতে খুব খুব বেনিফিট পাবে। আর আমাদের এসএসসি জিডির ক্লাস যেভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে। প্রিভিয়াস ইয়ার্স চলছে 2024 এর। ওকে,